হ্যালো এভরিওয়ান, আই এম সোনামণি লার্নিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ষষ্ঠ শ্রেণীর ভূগোলের সাজেশন। এখানে যে প্রশ্নগুলো আমি রেখেছি প্রতিটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসবে। তার কারণ এই প্রশ্নগুলো বিগত বিভিন্ন স্কুলের পরীক্ষায় অলরেডি চলে এসেছে, আশা করি তোমাদের পরীক্ষাতেও আসবে। তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি। দেখো, একের দাগের প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান হলো সিলিকন, লোহা, ক্রোমিয়াম নাকি নিকেল? তো সঠিক উত্তরটি হবে সিলিকন। এখানে একটু বলে দেই, তার কারণ পৃথিবীর ভূত্বক গঠনের মূল উপাদান অক্সিজেন, কিন্তু অক্সিজেন যেহেতু নাই তারপরে রয়েছে সিলিকন, সিলিকনই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 2 দাগ, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের যে স্তর থেকে প্রতিফলিত হয় তা হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ারের স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। পরের প্রশ্ন 3 দাগ, আন্টার্কটিকা তথা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। পরের প্রশ্ন 4 দাগ, বৈজ্ঞানিকেরা আন্টার্কটিকায় গবেষণার জন্য যান, সঠিক উত্তরটি হবে অপশন বি, শীতকালে যান। পরের প্রশ্ন 5 দাগ, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, 35%। আর 65% হলো কার্যকারী সৌর বিকিরণ, এটা একটু মনে রাখবে। পরের প্রশ্ন 6 দাগ, বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো, সঠিক উত্তরটি হবে অপশন সি, হাইগ্রোমিটার। আমি একটু বলে দিচ্ছি, তোমরা নোট ডাউন করো। থার্মোমিটার উষ্ণতা মাপার যন্ত্রের নাম, ব্যারোমিটার বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম এবং অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম। আমি অপশনগুলো বলে দিলাম, তোমরা একটু খাতায় নোট ডাউন করে নাও। পরের প্রশ্ন 7 দাগ, পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালীন বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে, সঠিক উত্তরটি হবে অপশন ডি, কালবৈশাখী ঝড়। এই কালবৈশাখী ঝড় অসমে বরদৈছিলা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 8 দাগ, দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি হলো, সঠিক উত্তরটি হবে অপশনে কালো মাটি। দক্ষিণ ভারতের সবথেকে উর্বর মাটি কালো মাটি। এই কালো মাটিকে রেগুর মাটি বলা হয়ে থাকে এবং কালো মাটিতে সবথেকে বেশি পরিমাণে তুলো চাষ হয়ে থাকে। এগুলো প্রত্যেকটাই নোট ডাউন করবে, যেগুলো আমি এক্সট্রা পয়েন্ট বলে দেবো। চলো পরের প্রশ্ন 9 দাগ, ভারতের ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায়, সঠিক উত্তরটি হবে অপশন ডি, উত্তর পূর্বাঞ্চলে। পরের প্রশ্ন 10 দাগ, জলদাপাড়া হলো ভারতের একটি, সঠিক উত্তরটি হবে অপশন সি, অভয়ারণ্য। তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি প্রত্যেক দিন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও দিয়ে থাকি, তোমাদের অবশ্যই কাজে লাগবে পরীক্ষার সময়। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগ, শূন্যস্থান পূরণ করো যে কোনো 8টি। 1 নম্বর, বায়ুমণ্ডলের ড্যাশ স্তর সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে পৃথিবীর জীবকুলকে রক্ষা করে, সঠিক উত্তরটি হবে ওজোন স্তর। এই ওজোন স্তর কোথায় থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে ওজোন স্তর লক্ষ্য করা যায়। এই ওজোন স্তর আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করে। পরের প্রশ্ন 2 দাগ, পৃথিবীর স্বাভাবিক উষ্ণতায় ক্রমাগত অস্বাভাবিক বৃদ্ধির ঘটনাকে ড্যাশ বলে? উত্তর লিখবে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলা হয়ে থাকে। পরের প্রশ্ন 3 দাগ, শীতকালে আন্টার্কটিকার আকাশে রামধনুর রঙের মতো আলোর ছটাকে ড্যাশ বলে? উত্তর লিখবে মেরুজ্যোতি বলে। এবার তোমাদের কাছে প্রশ্ন রইল, মেরুজ্যোতি কোন স্তরে দেখা যায়? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। পরের প্রশ্ন 4 দাগ, নির্দিষ্ট উষ্ণতায়, এই উষ্ণতা লেখাটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা ঠিক করো। নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে বায়ুর ড্যাশ বলে? উত্তর লিখবে আর্দ্রতা বলে। পরের প্রশ্ন 5 দাগ, জলীয় বাষ্প ঠান্ডা হয়ে ড্যাশ পদ্ধতিতে ছোট ছোট জলকণায় পরিণত হয়, সঠিক উত্তরটি হবে ঘনীভবন পদ্ধতিতে।
পরের প্রশ্ন 6-এর দাগ, ড্যাশ বায়ু শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়? উত্তর লিখবে উত্তর পূর্ব মৌসুমী বায়ু অর্থাৎ প্রত্যায়ন বায়ু। শীতকালে ভারতের করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়, এই জন্য করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। তোমাদের পরীক্ষায় আসতে পারে কোথায় বছরে 2বার বৃষ্টিপাত হয়? করমণ্ডল উপকূলে। আর যদি রাজ্য বলে তাহলে তামিলনাড়ু লিখবে। চলো পরের প্রশ্ন 7-এর দাগ, উত্তর ভারতের উর্বর নবীন পলিমাটিকে ড্যাশ নামে পরিচিত? উত্তর লিখবে খাদার নামে পরিচিত। এখানে একটু বলে দিই, নবীন পলিমাটিকে খাদার বলা হয় এবং প্রাচীন পলিমাটিকে ভাঙড় বলা হয়ে থাকে। এই দুটো পরীক্ষায় খুব আসে। পরের প্রশ্ন 8-এর দাগ, ভারতের উপকূলীয় অঞ্চলে ড্যাশ অরণ্য গড়ে উঠতে দেখা যায়? উত্তর লিখবে ম্যানগ্রোভ অরণ্য গড়ে উঠতে দেখা যায়। অর্থাৎ উপকূলীয় অঞ্চলের আর লবণাক্ত ভূমিতে ম্যানগ্রোভ বনভূমি গড়ে ওঠে। পরের প্রশ্ন 9-এর দাগ, ড্যাশ ভেষজ উদ্ভিদ উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে? উত্তর সর্পগন্ধা। সর্পগন্ধা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 3-এর দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ বাক্যটি নিরূপণ করো, যে কোনো 4টি। 1-এর দাগের প্রশ্ন, মহাদেশ সঞ্চরণের মূল কারণ হলো কেন্দ্রমণ্ডলে ম্যাগমার পরিচলন স্রোত, এটি শুদ্ধ। পরের প্রশ্ন 2-এর দাগ, আন্টার্কটিকা মহাদেশ একটা বিশাল উঁচু মালভূমি রূপে অবস্থান করেছে, এটিও শুদ্ধ। পরের প্রশ্ন 3-এর দাগ, বায়ু সর্বদা নিম্নচাপ অঞ্চল থেকে উচ্চচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। তার কারণ বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ধাবিত হয়। পরের প্রশ্ন 4-এর দাগ, ভারতের মেঘালয় রাজ্যের শিলং পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান, এটি অশুদ্ধ। তার কারণ শিলং পৃথিবীর বৃষ্টির ছায়া অঞ্চল। শিলংয়ে সবথেকে কম বৃষ্টিপাত হয়ে থাকে, এই জন্য এই অঞ্চলটা বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। পরের প্রশ্ন 5-এর দাগ, ভারতের পার্বত্য নাতিশীতোষ্ণ অরণ্যে ছুচালো পাতাযুক্ত মোচার মতো নরম কাঠের গাছপালা জন্মায়, এটি শুদ্ধ। দেখো প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা রয়েছে। এরপর দেখো 4-এর দাগের প্রশ্ন, 2 এক কথায় উত্তর দাও, যে কোনো 8টি। 1 নম্বর প্রশ্ন, ইউরোপের প্রধান পর্বতশ্রেণীর নাম কি? উত্তর আল্পস ইউরোপের প্রধান পর্বতশ্রেণী। পরের প্রশ্ন 2-এর দাগ, পৃথিবীর প্রায় অর্ধাংশ জুড়ে কোন মহাসাগর বিস্তার লাভ করেছে? উত্তর প্রশান্ত মহাসাগর বিস্তার লাভ করেছে। পরের প্রশ্ন 3-এর দাগ, আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? উত্তর মাউন্ট এরেবাস। মাউন্ট এরেবাস আন্টার্কটিকা মহাদেশের জীবন্ত আগ্নেয়গিরি। পরের প্রশ্ন 4-এর দাগ, আগত সৌর বিকিরণের যে পরিমাণ সূর্যরশ্মি পৃথিবীর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাকে কি বলে? উত্তর কার্যকারী সৌর বিকিরণ বলে। এই কার্যকারী সৌর বিকিরণের পরিমাণ হচ্ছে 65% এবং অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 35%, আমি একটু আগে বললাম। পরের প্রশ্ন 5-এর দাগ, 100% মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝায়? উত্তর সম্পূর্ণ মেঘলা আকাশকে বোঝায় 100% মেঘাচ্ছন্নতা বলতে। পরের প্রশ্ন 6-এর দাগ, ভারতের শীতকালে মাঝে মাঝে মেঘলা আকাশে যে ঝিরিঝিরি বৃষ্টি হয় তাকে কি বলে? উত্তর তাকে পশ্চিমী ঝঞ্ঝা বলে। পরের প্রশ্ন 7-এর দাগ, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কোন মাটি গড়ে উঠেছে? উত্তর ল্যাটেরাইট মাটি গড়ে উঠেছে, অর্থাৎ ভারতের ছোটনাগপুর মালভূমিতে সবথেকে বেশি ল্যাটেরাইট মাটি লক্ষ্য করা যায়। এরপর দেখো 7-এর দাগের প্রশ্ন, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন অরণ্য গড়ে উঠেছে? উত্তর লিখবে আর্দ্র চিরসবুজ ও আর্দ্র পর্ণমোচী অরণ্য গড়ে উঠেছে। পরের প্রশ্ন 9-এর দাগ, কোন অরণ্যে বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়? উত্তর লিখবে অভয়ারণ্যে। অভয়ারণ্যে কি হয়? বন্যপ্রাণীর সঙ্গে সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা হয়। এরপর দেখো 5-এর দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 2টি। 1 নম্বর প্রশ্ন, প্যানজিয়া ও প্যানথালাসা কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর 50 কোটি বছর আগে পৃথিবীর মানচিত্রটা এখনকার মতো ছিল না, একটাই বিরাট অখণ্ড স্থলভাগ বা মহাদেশ ছিল যার নাম প্যানজিয়া। তারপর দেখো প্যানথালাসা, আর প্যানজিয়ার চারদিকে ছিল বিরাট জলভাগ বা মহাসাগর যার নাম প্যানথালাসা। এই দুটো তোমরা অবশ্যই পড়বে।
তার সাথে বলে রাখি, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো পরের প্রশ্ন। 2 দাগ, মেরু জ্যোতি কি? উত্তর, উত্তর ও দক্ষিণ মেরুতে একটানা 6 মাস রাত থাকার সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোর জ্যোতি দেখা যায়। একে মেরু জ্যোতি বা অরোরা বলে। উত্তর মেরু বা সুমেরুতে এর নাম সুমেরু জ্যোতি বা অরোরা বোরিয়ালিস, এবং দক্ষিণ মেরু বা কুমেরুতে অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশের নাম অরোরা অস্ট্রালিস বা কুমেরু জ্যোতি। অবশ্যই এই প্রশ্নটা পড়বে, তার কারণ এটা আসার খুব সম্ভাবনা রয়েছে। চলো পরের প্রশ্ন। 3 দাগ, সমুষ্ণ রেখা কাকে বলে? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর, পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমুষ্ণ রেখা বলে। আমি দুটো বৈশিষ্ট্য দিয়ে রেখেছি। দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমুষ্ণ রেখা কাছাকাছি ও উষ্ণতার পার্থক্য কম হলে সমুষ্ণ রেখা দূরে দূরে অবস্থান করে। উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমুষ্ণ রেখা দূরে দূরে অবস্থান করে। তারপর পয়েন্ট, সমুষ্ণ রেখা কাছাকাছি অবস্থান করলে কখনো পরস্পরকে ছেদ করে না। অবশ্যই বৈশিষ্ট্য দুটো পড়বে, তার কারণ যদি 3 নম্বরে আসে তাহলে এতটুকু লিখে দেবে। পরের প্রশ্ন 4 দাগ, লু কি? উত্তর, গরমকালে উত্তরপ্রদেশ, বিহার ও উত্তর ভারতের কিছু অংশে দিনের বেলায় অত্যাধিক শুষ্ক ও উষ্ণ বায়ু প্রবাহিত হয়। এর ফলে উষ্ণতা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তীব্র তাপ প্রবাহে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এইটুকু লিখে দেবে। এরপর দেখো 6 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি 3 নম্বর করে থাকবে। 1 নম্বর প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং কি? এর ফলাফলগুলি লেখো। উত্তর, যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলি পৃথিবীর চারদিকে এমন এক আবরণ তৈরি করে যাতে পৃথিবী থেকে ফিরে যাওয়ার তাপ আটকে পড়ে। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। একে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। এর ফলাফলগুলি কি? এর ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্রের জলতলের উচ্চতা বেড়ে চলেছে। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা, তীব্র খরা, বিধ্বংসী ঝড়, মরুভূমির প্রসার, তাপপ্রবাহ, এমনকি শস্যহানি থেকে দুর্ভিক্ষ, মহামারী পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা অবশ্যই দিবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2 দাগের প্রশ্ন, আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য লেখো। উত্তর, আবহাওয়া এবং জলবায়ু। 1 নম্বর, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2 নম্বর পয়েন্ট, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, আর জলবায়ু প্রতিদিন বদলায় না। 3, আবহাওয়া স্বল্প পরিসরে আবর্তিত হয় কিন্তু জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই পড়ে নেবে, তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে। পরের প্রশ্ন 3 দাগ, অরণ্য সংরক্ষণ বলতে কী বোঝো? উত্তর, অরণ্য সম্পদের অপচয় বন্ধ করে সঠিকভাবে তার ব্যবহারের মাধ্যমে জীববৈচিত্র্য রক্ষা করার পদ্ধতিকে অরণ্য সংরক্ষণ বলে। অন্যভাবে বলা যায়, গাছ না কেটে অরণ্যকে সুরক্ষিত রাখা এবং বনসৃজনের মাধ্যমে অরণ্যের আয়তন বাড়ানোর প্রচেষ্টাকে অরণ্য সংরক্ষণ বলে। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন 4 দাগ, উদাহরণসহ ভারতের নাতিশীতোষ্ণ অরণ্য ও লবণাম্বু অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। উপকূলীয় ম্যানগ্রোভ বা লবণাম্বু অরণ্য গাছের বৈশিষ্ট্য শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। আর উদাহরণ সুন্দরী, গড়ান, হেতাল, হোগলা, গোলপাতা। তারপর পয়েন্ট করবে নাতিশীতোষ্ণ অরণ্য। পাতাগুলো সূচালো হওয়ায় বরফ জমে থাকতে পারে না। গাছগুলো দেখতে মোচার মতো। উদাহরণ লার্চ, পপলার, উইলো। এইভাবে পয়েন্ট করে করে সুন্দর করে লিখবে। এরপর দেখো 7 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলি রচনাধর্মী উত্তর দাও, যে কোনো দুটি। 1 নম্বর প্রশ্ন, পৃথিবীর তাপমণ্ডলের বিবরণ দাও। উত্তর, নিরক্ষীয় অঞ্চল থেকে 2 মেরুর দিকে তাপের পরিমাণ ক্রমশ কমে। কারণ হলো সূর্যরশ্মির পতন কোণের তফাৎ।
সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে 3টি তাপমণ্ডল বা তাপ অঞ্চলে ভাগ করা হয়। প্রথম রয়েছে উষ্ণমণ্ডল। নিরক্ষরেখার উভয় দিকে কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝের অঞ্চল হলো উষ্ণমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে পৃথিবী পৃষ্ঠ সব থেকে বেশি উত্তপ্ত হয়। তারপর 2 নম্বর রয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডল। কর্কট ক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত রেখা এবং মকর ক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত রেখার মাঝের অঞ্চল হলো নাতিশীতোষ্ণ অঞ্চল অর্থাৎ নাতিশীতোষ্ণ মণ্ডল। এখানে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় এই অঞ্চলে উষ্ণমণ্ডলের তুলনায় কম উত্তপ্ত হয়। তারপর 3 নম্বরে হিমমণ্ডল। সুমেরু বৃত্ত থেকে উত্তর মেরু এবং কুমেরু বৃত্ত থেকে দক্ষিণ মেরুর মাঝের অঞ্চল হলো হিমমণ্ডল। সূর্যরশ্মি সারা বছর বেশি তীর্যকভাবে পড়ায় এই অঞ্চল সবচেয়ে কম উত্তপ্ত হয়, সারা বছর ধরে বেশ ঠান্ডা থাকে। দেখো আমি এই প্রশ্নটা বইয়ের থেকে দিয়েছি, তার কারণ এখানে যে ছবিটা রয়েছে অবশ্যই ছবিটা আঁকার চেষ্টা করবে, তার কারণ ভূগোলে ছবি আঁকলে একটু নাম্বার বেশি পাওয়া যায়, 5-এ 5 পাবে। চলো পরের প্রশ্ন। এরপর দেখো 2-এর দাগে পৃথিবীর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। প্রথমে পয়েন্ট করবে টপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে উপরে 16 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর আছে তার নাম টপোস্ফিয়ার। এই বায়ুস্তরে ধূলোকণা জলকণা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় আবহাওয়ার হেরফের দেখা যায়। টপোস্ফিয়ার স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। স্ট্র্যাটোস্ফিয়ার। টপোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা জলকণা, তাই মেঘ বৃষ্টি কিছুই হয় না। জেট প্লেনগুলো এই শান্ত স্তর দিয়ে চলাচল করে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর রয়েছে। সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আমাদের রক্ষা করে এই স্তর। চলো পরের পয়েন্ট। মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত মেসোস্ফিয়ার। এই স্তরের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। তারপর পয়েন্ট করবে থার্মোস্ফিয়ার। এরপর প্রায় 300 কিলোমিটার পর্যন্ত থার্মোস্ফিয়ার। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়। এই স্তরের আরেক নাম আয়োনোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। তারপর পয়েন্ট করবে এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার। তারপরে আছে সীমাহীন মহাকাশ। কৃত্রিম উপগ্রহ মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। তোমরা প্রত্যেকে বাড়িতে পারলে উপাদান ও উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এই যে পিকচারটা রয়েছে এই পিকচারটা অবশ্যই তোমরা আঁকবে, তার কারণ জিওগ্রাফিতে পিকচার দিলে নাম্বার খুব ভালো আসে। দেখো সবার নিচে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এই যে স্তরের ভাগটা রয়েছে এই ভাগটা খুব সুন্দর করে এঁকে লিখবে পরীক্ষার হলে। তাহলে আজ রইল এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।